চুল খুলে বেরোবি না, চুল বেঁধে বেরোবি, সন্ধ্যের পর বাইরে দাঁড়িয়ে খাবি না, এরকম নানা রকম বক্তব্য থাকে। এক্স্যাক্টলি তোমার মতো আমি ফুলঝুরি এরকম ভাবে ধরে থাকি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অনিন্দিতাদি এবং তানিয়াদিকে। দুর্গাপুজোর একদম পরেই, সামনেই কালী পুজো, একটা শীতের আমেজও পড়ে গেছে। সবকিছু নিয়েই একটা আড্ডা আমরা দেবো এবং আমরা রয়েছি আনন্দী সেটে নয়, আনন্দী সেটে ঠিক বাইরে রয়েছি। একটা আড্ডাটা আমরা শুরু করি। তো আগে জিজ্ঞেস করবো পুজো কেমন কাটলো? খুব ভালো। অনিন্দিতাদির খুব একটা ভালো কাটেনি, আহারে বেচারা, চারিদিকে এখন যা চলছে সেটাই হয়েছিল। বলো অনিন্দিতা। আমি সারা পুজোয় প্রচুর জ্বর ছিল আমার। লোকে জ্বরের সময় কি করে, বাড়িতে বিছানায় শুয়ে রেস্ট নেয়, রিকভার করে। আমি দায়িত্ব নিয়ে আমার আগে থেকে মানে প্ল্যানিংই ছিল, বাবা মার সঙ্গে বাইরে গিয়েছিলাম। তো বাইরে গিয়ে হোটেলে সারা পুজো আমি কাটিয়েছি। হোটেল থেকে এক পাও বাড়ি মানে বেরোতে পারিনি, না আমি না বাবা মা, আনফরচুনেটলি। তার একটা চেঞ্জ তো হলো, মানে বাড়িতে জ্বর ভোগ করাচ্ছে, হোটেলে জ্বর ভোগ করা হয়েছে। বিলাসিতাপূর্ণ জ্বর। একদম একদম, বাড়ির ঘরে না থেকে আমি হোটেলের ঘরে শুয়ে শুয়ে রিকভার জ্বর হয়েছিল। কারেক্ট কারেক্ট, পুজো স্পেশাল বিলাসিতাপূর্ণ জ্বর, একদম 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 ঠিক ঠিক। আর আমার জ্বরটা এসেছিল পুজো শুরু হওয়ার আরো দুদিন আগে। তখন এখানে চলছিল আমাদের শুট চলছে। এবার তখন আমাদেরও পুজোর শুট চলছিল, তো প্রচুর সেজে টেজে সবাই সেজে গুজে দেখছি, খুব মানে হয় না একটা পুজো আসছে একটা অলরেডি ভাইবটা তৈরি হয়ে গেছে। আর আমি তখন একটা বিচিত্র মুখ করে ঘুরছি, জ্বরে তাকাতে পারছি না। না না সত্যি, আমাদের পুজোর আগে মানে পুজোর ছুটি যেহেতু বেশ অনেকটা দিন পরে। बोलता को हिंदी में क्या बोलता है? बोलता बोलता है। যাই হোক, যেটা বলছিলাম, পুজোতে বেশ অনেকগুলো দিন ছুটি পড়ে, যেহেতু পুজোর আগে থাকতে আমাদের পুজো ব্যাংকিং এর চাপ থাকে। তো আমাদের বিজয়া আকা অনিন্দিতা দি ভীষণ বেচারা সেই সময়টা ভুগেছে, কিন্তু আমার পুজো খুব ভালো কেটেছে। আমি ফুল ফ্যামিলি নিয়ে পাহাড়ে ঘুরতে গেছিলাম, পাহাড় জঙ্গল সব। আনফরচুনেটলি এখন যা অবস্থা পাহাড়ের, তো আমরা ঠিক কান ঘেঁষে বিপদটা বেরিয়ে গেছে, কিন্তু যারা বিপদে পড়েছে তাদের জন্য সত্যি খুবই খারাপ লাগছে এবং আমরা প্রে করছি যেন ওই পরিস্থিতি ঠিক হয়ে যায়। পুজোর আগেও তো আমাদের এখানেও সেম একটা অবস্থা হতে চলেছিল, হতে হতে বেঁচে গেছি। সেই ব্যাপারটা নিয়ে কতটা ভয় পেয়েছিল পুজোর আগে? বাবা, আমরা তো পারলে তো আমরা সাঁতার কেটে সেদিন শুটিং এ আসি, মানে ভয়ঙ্কর অবস্থা। আমাদের অফ হয়ে গিয়েছিল, ওই দিনই অফ হয়েছিল। একটা দিন আমাদের মানে কেউ আমি এসেছিলাম, ইয়েস আমিও এসেছিলাম, মানে আর আমি মানে ও তো গাড়িতে, আমরা যেহেতু কাছাকাছি বাড়ি, আমরা তাও আসতে পেরেছিলাম। আমাদের যারা কোঅ্যাক্টরসরা রয়েছে, যারা অনেক দূরে থাকে, তারা বেচারা কিছুটা পথ এসে আর আসতে পারেনি, আর আসার মতো অবস্থাও ছিল না। আমার সেদিন একটা মানে এটা অনেকের জন্য খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল সেদিনটা। আমার জন্য তখনকার জন্য মতো খারাপ ছিল, বাট এটা না হয় না লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি সেদিন রিক্সা চড়ে এসেছি, অ্যান্ড রিক্সাতে আমরা যেখানে পা রাখি সেটাও জলের তলায়। তো আমি না এরকম দুপাশে হাত ধরে এরকম ভাবে পা ঝুলিয়ে রেখেছিলাম। আমি লিটারালি, আমাকে রিক্সাওয়ালা বলেছে, দিদি পা তুলে রাখবেন, পা নামাবেন না, বিকজ কোথায় জলের তলায় কারেন্ট থাকবে বুঝতে পারবো না। আমি এরকম ভাবে পা তুলে এসেছি। ভাবো, আমরা তারপরে চেষ্টা করেছি। এসে যখন দেখলে শুটিং অফ, তোমাদের কি সেই স্কুল জীবনের ফিলিংটা এসেছিল যে বলো? একদম আমরা এখানে সারা এরিয়া জুড়ে হই হই করে বেরিয়েছি, সবার খোঁজ নিয়েছি, কার বাড়িতে কি কন্ডিশন, কার পাড়ায় কি কন্ডিশন, নিয়ে টিয়ে সবাই মিলে চা খেয়েছি একসাথে। ইভেন আমাদের একজন অপুদা বলে একজন আছেন আমাদের আর্ট সেটিং এর, উনি খুব ভালো চা বানান। সেদিন উনি স্পেশাল করে আমাদের ওই কয়েকজনের জন্য চা বানালেন, আমরা সবাই সেই চা খেলাম, আড্ডা দিলাম, তারপর বাড়ি চলে গেলাম। এখন দুর্ভাগ্যজনক ঘটনা, সেদিন অনেক ক্ষয়ক্ষতি চারিদিকে হয়েছে, কিন্তু অনেক, হ্যাঁ মানে মানুষজন তো বটেই, পোষ্যরাও আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু এটা এতটাই আকস্মিক ছিল ঘটনাটা। সেই মুহূর্তে আমরা তো মানে হ্যাঁ অন স্পট তো আমরা বুঝতে পারিনি কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কাছে, অনেকের কাছে যেটা প্রাথমিক ফিলিং ছিল যে বাহ, এই তো স্কুল গেছি আর গিয়ে দেখছি বৃষ্টি। তবে একটা ভয়ও ছিল যে এইরকম যদি গোটা পুজোটা কাটে কেমন লাগে। ওরে বাবা, ভয়ঙ্কর। কিন্তু মা দুর্গার কৃপায় শেষমেশ পুরো পাল্টে গেল, এদিক থেকে ওদিক। আমি ঘুমিয়ে কাটিয়েছি, কিন্তু যাই হোক বাকিরা যে পুজোয় ভালো মানে থেকেছে, আলটিমেটলি পুজোটা যে কলকাতাবাসী খুব ভালো কাটিয়েছে সেটাই অনেক। আর তুমি তো পাহাড়ে গেছিলে, তারপরেই পাহাড়েই বিপর্যয়টা। তুমি পাহাড়ে গেছিলে, গুলিয়ে ফেলেছি আমি এরকম করে। আর তুমি পাহাড়ে গেছিলে, পাহাড়ে
ফেরার পরে এরকম একটা বিপর্যয়, সেটা নিয়ে কতটা ভয় লাগছিল? যে ভয় মানে কিরকম আমি বলি, আমরা যখন ছিলাম তখন এত সুন্দর একটা পরিবেশে ছিলাম, প্রথম দুদিন কিছু বুঝতে পারিনি, তৃতীয় দিন থেকে বৃষ্টি শুরু হলো ওখানে। আমরা যেদিন বেরিয়েছি বৃষ্টি দেখেই বেরিয়েছি, বৃষ্টি মাথায় নি। মানে আমরা ছিলাম একদম একটা পাহাড়ি নদীর পাশেই, জঙ্গলের মধ্যে ছিলাম। জল বাড়তে যখন শুরু করেছে, আমার কাছে ভিডিও আছে, সবাইকে দেখাচ্ছিলাম। আমরা যেদিন প্রথম দিন গেলাম পুরো একদম নীল জল, আমরা সেই ঝর্ণার জলে চান টান করলাম। হ্যাঁ, আর ওইটা ঘোলা হতে শুরু করলো, কেন মানে যে জলে আমরা নেমেছি পাথরের উপর উঠে আমরা ছবি তুলেছি, সে পাথরগুলো ঢেকে গেছে, মানে অনেক উঁচু উঁচু পাথর, সেগুলো ঢেকে গেছে, মানে এত জল বেড়ে গেছিল। তো আমরা মানে লাকিলি ওখান থেকে বেঁচে বেরিয়ে এসেছি। আর তারপরই শুনলাম ব্রিজ ভেঙে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে কটেজ গুলোতে ছিলাম সেই কটেজে জল ঢুকে গেছে, মানে সাংঘাতিক অবস্থা। তো কলকাতার পুজোটা কি মিস করা হয়েছে? আমি তো পুরো পুজোটাই যেহেতু মিস করেছি, আমার কাছে পুরো ব্যাপারটা আমার না পুরো পুজোটা বেসিক্যালি ব্লার কেটেছে। আমি অ্যাকচুয়ালি সপ্তমী অষ্টমীর দিন, মানে এই দুটো দিন স্পেশালি আমার এতটাই গায়ে জ্বর টেম্পারেচার ছিল যে আমি না দিন রাত বুঝতেই পারিনি। মানে আমাকে ওয়াশরুমে অ্যাকচুয়ালি নিয়ে যেতে হচ্ছিল, বিকজ আমার এত মাথা ঘুরছিল। ফলে আমার পুরো ব্যাপারটাই, যাই হোক, পুজোটা আমার কাছে যেমন প্রত্যেকবারই খুব আনন্দের। এবছর খুব একটা ছিল না, যে কারণে পাহাড়ে ঘুরতে যাওয়া, কারণ আমার শ্বশুর মশাই মারা গেছেন এবছর, 3 মাস হয়েছে। তো আমাদের টেকনিক্যালি পুজো নেই এবছর, কালা অসৌচ। তো সেই জায়গা থেকে কিন্তু এটা আমি সত্যি কথা বলতে চাই সবাইকেই, আমার বাড়ি কিন্তু বর্ধমান, আমি কিন্তু কলকাতার মানুষ নই, কিন্তু আমার কলকাতার পুজো ভীষণ ভালো লাগে। মানে প্রত্যেক বছর আমি একটা সার্টেন টাইমের পর বর্ধমান চলে যাই, কিন্তু প্রথম দুটো দিন পুজোর, মানে এই ষষ্ঠী সপ্তমী বা পঞ্চমী ষষ্ঠীটা আমি এখানে কাটিয়ে যাই। এই পুজো পরিক্রমা, বিভিন্ন শোজ থাকে আমাদের, ফিতে কাটা থাকে, এত কিছু থাকে, সেই সুযোগে বেশ অনেকগুলো মণ্ডপ ঘুরে দেখা হয়ে যায়। আর পুজো বলো যে কোনো ফেস্টিভ্যাল, এই তো কালী পুজো, তুমি তো বলে কালী পুজো আসছে, দেখো পেছনে কি সুন্দর লাইট লাগানো হচ্ছে, এই বিষয়টাই এত সুন্দর। মানে বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, এটা যে কি বিউটিফুল একটা জিনিস, মানে বাঙালিরা আনন্দেই থাকে সারা বছর মোটামুটি। তো অবভিয়াসলি মানে দুর্গাপুজো খুব আনন্দের একটা ওকেশন আমাদের জন্য। এর আগে বিজয়ের আরেক বৌমাকে নিয়ে ইন্টারভিউ হয়েছিল কিছু মাস আগে, অন্বেষাকে নিয়ে। তো এবার অন্য এক বৌমাকে নিয়ে দাঁড়িয়ে আছো, সেটা কতটা ভালো লাগছে এবং তোমাদের আসলে তোমাদের বন্ডিংটা কিরকম? পর্দায় তো ভালোই দেখাই যায়। হ্যাঁ, মানে পর্দায় বন্ডিংটা হচ্ছে ওই শাশুড়ি বৌমা, অবভিয়াসলি ভালো। আমরা তো বারবার বলি যে লাহিড়ী পরিবারে শাশুড়ি বৌমাদের মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই, সেই রকম একটা বন্ডিং। কিন্তু এমনি সময় যখন আমি অনিন্দিতা দি আর তানিয়া, তখন সেটা ওই হয়ে যায়, মানে দিদি বোনের বন্ডিং। না ভীষণ দুষ্টু জানো তো, এখন সামনে একটা ক্যামেরা অন আছে তাই খুব সাজিয়ে গুছিয়ে কথা বলছি, নাহলে আমরা এত দুষ্টুমি করি সারাদিন। মানে আমাদেরকে রীতিমতো বকে ধরে মেরে নিয়ে যেতে হয় শুট করাতে। মেকআপ রুমে আছে এরকম অনেকবার হচ্ছে, ডিরেক্টর লাঠি হাতে দাঁড়িয়ে আছে, যাবি কি যাবি না, মানে আমরা এত মানে আমরা খুব নোটোরিয়াস। যাবি কি যাবি না, আর আমার ক্ষেত্রে ওটা না, বলে আমাকে মানে তোমাকেও এখন বলতে হবে। হ্যাঁ, মানে আমরা তো নষ্ট করে দিয়েছি অনিন্দিতাকে। না না না, আমাকে নষ্ট করে দিসনি তোরা, আমি চিরকাল এরকমই ছিল। শি ইজ দ্য ফার্স্ট গার্ল, ফার্স্ট বেঞ্চার জান, অনিন্দিতা দি হচ্ছে সেটা। কিন্তু আসলে কি হয় জানো, এরা একটা গ্রুপের সাথে মিশে ভেতরের যে আমিটা না, সেটা বেরিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভাবে মা বলতো না যে এদের সাথে মিশবি না, ওরা ভালো না। তো অনিন্দিতা দিকেও মানে বাড়ি থেকে 2 দিন পর বলবে এদের সাথে একদম মিশবি না, ওরা ভালো না। এই ইন্টারভিউ গুলো দেখলে আর ওই বিশেষ করে এগুলো দেখলে না না না, আমার মা বলবে যে তুই আনন্দ করে মেশ, আমার কোনো চাপ নিতে পারবি না, আমি জানি। মা ইজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মি। সামনেই কালী পুজো, 12 মাসে 13 পার্বণের কথা বলছিলে, কালী পুজোটার কি প্ল্যান বা কিভাবে কাটে কালী পুজো? আমি তো একদম অলরেডি প্ল্যান করে রেখেছি, শো যা আছে আছে। আদার দ্যান দ্যাট আমি ডিসাইড করেছি বাবা মা আর আমার যে ছানা আছে, আমার বেড়াল, আমার মেয়ে, তো 3 জনকে নিয়ে আমি বেরোবো। কারণ আমার মেয়ে না ওই চারিদিকে প্রচুর যে লাইট হয়, ও কিছু না, আমি জাস্ট ওকে নিয়ে চলতে থাকি, লাইট গুলো ওই যে প্রচুর ঝিকপিক ঝিকপিক করে, ওটাও দারুণ মজা লাগে দেখতে। সে গোল চোখ আরো গোল করে এরকম করে তাকিয়ে থাকে, তো আমাদের কাছে ওটা একটা মজা। তো ওটা একটা বেরোবো, মানে ওটা একটা প্ল্যান করাই আছে অলরেডি। সকালে তো শুট আছে, রাত্রে তো একদম একদম রাত্রিরেই বেরোবো বাবা মা ছানাকে নিয়ে। হ্যাঁ একদমই তাই। হ্যাঁ, তবে চেষ্টা করব এমন ভাবে নিয়ে বেরোনোর যাতে অবভিয়াসলি ওই বাজি থেকে ওকে যতটা প্রোটেক্ট করা যায়, সেটা খুব ইম্পর্টেন্ট। আর তোমার? আমার ক্ষেত্রে তাই, ওই যেটা বললাম, এবছর যেহেতু কোনো পুজোতেই আমি অংশগ্রহণ করতে পারবো না,
কিন্তু তাই বলে কি মানে আমাদের পুজোর মরশুমটা তো চেঞ্জ হয়ে যাবে না, চারিদিকে ফেস্টিভিটিস, তো সবাই খুব আনন্দেই থাকবো। বাড়ির লোকজনকে নিয়ে সবাই মিলে হই হই করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই আমাদের এই শোজ থাকবে, বিভিন্ন জিনিস থাকবে, এগুলো নিয়ে মেতে থাকবো। এই তো শুরু হলো সিজন, বেড়াতে যাওয়া হবে মাঝখানে কোনোভাবে একটা টুক করে এক পাক ঘুরে আসা, ঘুরে আসা। তোমরা কি একটা জিনিস রিয়েলাইজ করছো? আমি সেটা রিয়েলাইজ করছি, এটা ঠান্ডার একটা আবহাওয়া পড়ছে একদম। মানে আজকে সকালেই আমরা আলোচনা করেছি যে রোদটা না ভালো লাগছে, এখন আর খারাপ লাগছে না। এক্স্যাক্টলি, ঘামটাও কম হচ্ছে, ঘামটা কম হচ্ছে, আমরা এসি ছাড়া উড়ে বেড়াচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। আর সকালবেলা যখন আসি আর কি, প্রচন্ড তীক্ষ্ণ রোদ যেটা থাকে, আজকে রোদটা খুব এনজয় করছিলাম। এক্স্যাক্টলি। তো যাই হোক, এখানে আমরা আড্ডাটা শেষ করব। তার আগে আর দুটো প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে কি সামনেই কালী পুজো আর ভূত চতুর্দশী, ভূত কতটা ভয় পাও বা ভূতকে কি বিশ্বাস করো বা কখনো দেখেছো? আমাকে দেখে মনে হয় আমি ভূতকে ভয় পাই, মানে আমারই তো যাকে বলে সহদরারা সব না, আমার তো ভাই বোনেরা ওরা। আমি তো ভূত চতুর্দশীতে তো মানে বেসিক্যালি কি হয়, ভূত চতুর্দশীতে যাদের পুজো করো আমি তো তাদের মধ্যেই পড়ি, তাই না? মোটামুটি সুতরাং করে চাপ নেই। আমি প্রচন্ড ভয় পাই বাবা। আর তুমি? আমি ভীষণ ভয় পাই। আমাকে মানে তুমি যখন প্রশ্নটা করছো আমি মনে মনে হাসছি যে বাবা কাকে প্রশ্নটা করেছে। আমি প্রচন্ড ভয় পাই, মানে আমি এত ধেড়ে একটা মেয়ে, আমাকে এখনো ওয়াশরুম যেতে গেলে কিন্তু কাউকে একটা বলতে, মানে আননোন কোনো জায়গায় বলতে একটু দাঁড়াবে গো, একটু দাঁড়াবে আমার সাথে, মানে আমার এত ভয় লাগে। আমি এত গল্প দিচ্ছি না, আমি যদি এখনো বাইরে যাই, আমি বাবা মায়ের সঙ্গে রুম শেয়ার করি, আমি একা রুমে থাকি। আমি তো বলি যারা ভূত বলে না আমি ভূত ভয় পাই না, আমি শোনো ভূতের সিনেমাতে যে ভূত দেখা যায়, যে ভূত বেশি ভয় পায় না তাকেই সবার আগে ভূতে খেয়ে নেয়। তো আমি বলি বেশি সাহস দেখানোর দরকার নেই, ভূতের সিনেমা দেখে। বেশি দিন না, মাসখানেক আগেও একটা সিনেমা আমাকে, না সিরিজ, রাইট, সিরিজটা আমাকে সাজেস্ট করেছিল, আমি সেটা ডাউনলোডও করেছি উত্তেজিত হয়ে, না এবার আমি দেখবই। ঠিক দুদিনের মধ্যে আমি আশপাশ থেকে শুনলাম যে ওটা প্রচন্ড ভয়, জাস্ট ডিলিট, দেখারই ব্যাপার নেই। এমন বললে যেন কত সাহস। আমি ভূত সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি ভূতে ভয়ও পাই। ওর থেকে বেরিয়ে মেকআপ রুমে যাই না, এই মাঝখানের এরিয়াটাতে একটু ডিম লাইট জ্বলে, আমি পারলে এখানটা ছুটে কি উড়ে চলে যাই, মানে এই জায়গাটা আমাকে হেঁটে যেন না যেতে হয়, মানে আমি এতটা ভয় পাই। আর ও বললো না ভূতে ভয় পাই, তাহলে ভূতের গল্প শুনবো না, এটা হয় বলো তো? আমি সবাইকে জিজ্ঞাসা করি কি ভূতের গল্প, এই যে অনেক সময় শুনে না শুটিং করতে গিয়ে রাজস্থানে ভূত দেখেছে, আমার যে কি ইন্টারেস্ট, আমি সব খুলে খুলে দেখি, সব আছে ইন্টারেস্ট আমার মতই। আমি প্রতি রাত্রে ভূতের গল্প শুনে তারপরে ঘুমাই। একদম এই জিনিসটা হচ্ছে কি বলতো, গিলটি প্লেজার, ভয় লাগে অথচ শুনবো। আমার জাস্ট আর ঘুম হবে না, পুরো রাত লাইট জ্বালিয়ে আমি বসে থাকবো চুপ করে। এরকম সাহসী ঘরে ঘরে জন্মায় সাহসী শাশুড়ি। আর শেষে আর একটাই প্রশ্ন, দুটো বলেছিলাম, কালী পুজোর দিন কি ছোটবেলায় বলতো যে এরকম না বেরাতে বা কিছু, এগুলোকে বিশ্বাস করো? কালী পুজোর দিন না বেরানো, চুল খুলে না বেরানো বা কিছু? না, আমার বাড়িতে এই ধরনের মানে কুসংস্কার বা যে কোনো সুসংস্কার হলেও আমার বাড়িতে এইসব বলতো না, জানতো শুনবে না, চলেই যাবে। আমাদের কাছে শুনেছি, আমার বাড়িতে যখন আমার ঠাম্মারা, এই জন্য বলছি যে আমার মানে আমার দাদুদের, মানে আমার ঠাকুরদাদের অনেক ভাই ছিলেন, তো অনেক ওয়াইফরা ছিলেন, তো আমার অনেকগুলো ঠাম্মা, তারা যখন ছিলেন তারা সব বলতেন এসব যে চুল খুলে বেরোবি না, চুল বেঁধে বেরোবি, সন্ধ্যের পর বাইরে দাঁড়িয়ে খাবি না, এরকম নানা রকম বক্তব্য রাখতেন। রাখাটা তো আর ওই জন্যই তো আমার জন্য খুব সুবিধা হয়েছিল, কারণ আমার মোটামুটি ফার্স্ট ইয়ার অবধি, মানে 19 বছর বয়স অবধি ভয় কাটছিল, তো চুল খুলে বেঁধে কোনো সিনই নেই, তাই ছোটবেলা তো সব পাত্তা দিইনি। আর এখন তুমি একটা জিনিস মিস করে গেলে, জিজ্ঞাসাই করলে না, কালী পুজো আসছে সামনে, বাজি ফাটাবো না আমরা? ও হ্যাঁ, বাজি তো হ্যাঁ, সেটা তো আসলে আমি ফাটাই না, তো তাই ভুলেই গেছি। অনিন্দিতাদির বাড়িতে তো মানে কি বলবো, বাজির কারখানা রেডি বোধহয় নাকি অনিন্দিতাদি? না, আমরা কিন্তু শব্দবাজিতে বিশ্বাসী নই, আমরা কিন্তু একমাত্র, আমি আবার খুব সাহসী, আমি ফুলঝুরি ছাড়া কিছু ফাটাই না। আমি এক্স্যাক্টলি তোমার মতো, আমি ফুলঝুরি এরকম ভাবে ধরে থাকি, মানে শেষ হচ্ছে না, ছিটকে চলে আসে। এক্স্যাক্টলি, আমার ওটাও মনে হয় যে এক্ষুনি ছিটকে আমার দিকেই বাউন্স করবে, এরকম ভাবে ধরে থাকি আমি। তোমরা খুবই ভীতু, আমি খুবই সাহসী। আমি কালী বটকা, চকলেট বম, তুবড়ি, কি জানো ওটাকে কি বলে, চরকি,
সমস্ত কিছু হাতে ফাটাতে পারি, মানে হাতে মানে এরকম ভাবে দিয়ে চলে আসা সিন নেই। আমি ছোটবেলায় সাহসী ছিলাম, আস্তে আস্তে ভীতু হয়ে যাচ্ছে, আমি জানি না। এইটা বয়স বাড়ার সাথে সাথে হয়, এখন হালকা হালকা আমারও হচ্ছে, মানে আমি আরো ডেসপারেট ছিলাম ছোটবেলায় বাজির ক্ষেত্রে আর কি, এখন একটু আমারও ভয় লাগে। আসলে এখন আমরা একটু বেশি কেয়ারফুল হয়ে গেছি, শাড়িতে না লেগে যায়, জামাতে না লেগে যায়। আমাকে বলিস না, আমি চিরকালই ভীতু ছিলাম। ছোটবেলায় তুবড়ি ফাটলে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, পর আমারও পরে পর এরকম। ছোটবেলায় তুবড়ি ফাটছে দেখলে ঘরে ঢুকে যেতাম। এখন এত বাস্টের এই কেসগুলো হচ্ছে না, সেইগুলোর জন্য আরো ভয়। না তবে একটা কথা, যখন আমরা এত কথা বলছি আনন্দ করে, এই কথাটা না বললেই নয়, আর এটা ফর্মালিটির জন্য বলছি না যে বলতে হয় বলে, মানে তুমি জিজ্ঞাসা করছো বলেই, যে শব্দবাজিটা অ্যাভয়েড করুন, কারণ যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি এটা অ্যাকচুয়ালি খুবই খারাপ জিনিস। পোষ্যদের জন্য তো বটেই, বাড়িতে বয়স্ক মানুষ থাকতে পারে, শুধু তাই নয়, আমরা দেখবে প্রত্যেক দিওয়ালিতে নিউজ পেপার খুললে এরকম দেখতে পাওয়া যায় যে কোনো বাচ্চার হাতে ফেটে গেছে, মুখে ফেটে গেছে, চোখে লেগে গেছে। এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি মানে 2 মিনিটের আনন্দের জন্য যদি আমাকে সারা জীবনের কোনো ক্ষতি হয়ে যায়, সেটা তো অ্যাকসেপ্টেবল না। পলিউশন হয়, মানে শব্দবাজি থেকে যে পরিমাণ পলিউশন ছড়ায়, সেটা একটা মানে হ্যাঁ, আলোবাজি করো তোমরা, অনেক ভালো লাগে দেখতে। হ্যাঁ, রং মশাল আছে, তারা কাটি আছে, যেগুলো সেফ, তুবড়িও ইনফ্যাক্ট। কিন্তু ওই কালি ফটকা বলো, দম কি যেন ওটাকে কি বলে, দমবাজি নাকি একটা বলে, এই জিনিসগুলো সবগুলো যতটা পারা যায় আর কি। আর আরেকটা কথা, আমরা কালী পুজো, দুর্গাপুজো সবকিছুতে পাড়ায় পাড়ায় গান ভীষণ পছন্দ করি, কিন্তু সেটা একটা ডেসিবেলের মধ্যে রাখলে ভালো হয়। হ্যাঁ, মানে একটু রাত হয়ে যাওয়ার পর প্রায় প্রত্যেক বাড়িতেই এখন এমন কেউ না কেউ থাকেন যারা হয়তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন বা হার্টের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন, তাদের পক্ষে না খুব চাপ হতে থাকে। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কে সুস্থ, সেটাই কে সুস্থ সেটাও তো বলা যায় না। একদমই তাই, তো এটা একটু কন্ট্রোলে রাখলে তো। বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, বেশি জ্ঞান দেবো না, মোটামুটি সবাই জানে কি করতে হবে, চেষ্টা করবেন কেয়ারফুল থাকা। আমার বাড়িতে যেহেতু একটা ছোট্ট ছানা রয়েছে, আমি সবসময় বলি যে একটু প্লিজ, মানে যাদের বাড়িতে ছানা রয়েছে বা যাদের নেইও, যারা রাস্তায় হয়তো বাজি ফাটাচ্ছেন, মাথায় রাখবেন যে রাস্তায় যে ছানাগুলো ঘুরছে তারাও কিন্তু ভয় পায়, তারাও দিন শেষে গিয়ে আলটিমেটলি বাচ্চা তারা। তো একটু যদি তাদেরকে সাবধানে সামলে রেখে সবটা করা যায় তাহলে ভালো, আর কিছু না। আচ্ছা, আড্ডা আমরা এখানেই শেষ করব। অনেক বড় হয়ে গেল আড্ডাটা, অনেক মজার হয়ে গেল আড্ডাটা, এটা সবথেকে বড় কথা। আড্ডা তখনই বড় হয় যখন সেটা মজার হয়, টাইমের মানে ঠিক থাকে না কতক্ষণ কথা বলছি। তো শেষে দর্শককে কি বলবে, আনন্দিত দর্শকদের কি বলবে? আনন্দিত দর্শককে বলবো যে এই ফেস্টিভিটি যেমন চারিদিকে চলছে, আনন্দিতেও তো চলছে ফেস্টিভিটি, তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই আনন্দ আমরা যদি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি, তার চেয়ে বড় তো আর কিছু হতে পারে না। নতুন নতুন অনেক চমক আসছে, মানে অনেক বাজি কিন্তু এখানেও ফাটবে, তো আপনারা দেখতে থাকুন। আর টলি ফোকাসকে বলবো, ভালো দীপাবলি কাটাও তোমরা। আর তুমি? আমিও একই কথা বলবো যে আনন্দ হবে, ফুর্তি হবে, যেটা আমরা বাইরে গিয়ে প্রচুর আড্ডা সব দেবো, আমরাও প্রচুর বাইরে গিয়ে আড্ডা দেবো। তার মধ্যেও বলবো সবার কাছে বিনীত অনুরোধ রইল যে আনন্দের সঙ্গে থাকুন, আনন্দ দেখতে থাকুন, আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়ে যান, কারণ আপনাদের ভালোবাসাটাই আমাদের পাশে। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম বিভিন্ন ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।